আসসালামু আলাইকুম ভ্রমণ প্রিয় বাঙালিরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কথা বলবো একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো সবচেয়ে জনপ্রিয় 10টি জায়গা নিয়ে। যেহেতু ঢাকা অনেক বড় একটি শহর, তাই আমাদের এই ঘোরার জায়গাগুলো এক একটি হয়তো এক একজনের নিকট কাছে হতে পারে। তো আমাদের ভিডিওতে অবশ্যই জানাবেন আপনার জন্য কোন জায়গাটি কাছে এবং কোন কোন জায়গাগুলোতে আপনি ইতিমধ্যেই ঘুরেছেন। ঢাকার আশেপাশে একদিনে ঘোরার মতো জায়গার নাম মনে এলেই সবার আগে যে জায়গাটির কথা আমাদের মনে পড়ে যায় সেটি হলো সাভারের বিরুলিয়া ইউনিয়নের অন্তর্গত সাদুল্লাপুর গ্রামের গোলাপ গ্রামটি। যেহেতু সারা বছরই ওই জায়গাতে গোলাপ চাষ করা হয়, সেই কারণে জায়গাটির চাহিদা সারা বছরই মানুষের কাছে থাকে তুমুল জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমি ঘুরে এসেছি সাভারের এই সুন্দর গোলাপ গ্রাম। এর সৌন্দর্য আমি যতই বলবো ততই যেন কম বলা হবে। কিভাবে যাবেন গোলাপগ্রাম? মিরপুর 1 নাম্বার, 10 নাম্বার অথবা গাবতলী, যেখান থেকে আপনি যেতে চান না কেন, সবার আগে আপনাকে আসতে হবে দিয়াবাড়ি, বটতলা, বোটঘাট। এখান থেকেই 1 ঘন্টার নৌকা চড়ে আপনি চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত গোলাপগ্রামে। এখানে সরাসরি নৌকা পাওয়া যায়। তুরাগ নদীর বুকে ভেসে বেড়ানো এই নৌকা ভ্রমণটিও কিন্তু অসাধারণ। এছাড়াও সাভার বিরুলিয়া ব্রিজ হয়েও গোলাপগ্রাম যাওয়া যায়। আপনার জন্য যে দিক থেকে সুবিধা হয় আপনি সেদিক দিয়েই যাবেন। ঢাকার আশেপাশে একদিনে ঘুরে দেখার মতো জায়গার নাম বললেই দ্বিতীয়তেই আসবে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির কথা। যদিও সাভারের গোলাপগ্রামে ঢুকতে কোনো টিকিট লাগে না, কারণ এটি একটি খোলা গ্রাম যেখানে গোলাপ চাষ করা হয়, কিন্তু বালিয়াটি জমিদার বাড়িতে ঢুকতে সাধারণত জনপ্রতি 30 টাকার টিকিট ফি এবং যদি বিদেশি নাগরিক হয় তাহলে 200 টাকার টিকিট ফি লাগে। নান্দনিক স্থাপত্য শৈলী, কাদামাটির পুরু দেয়াল, চত্বরের ভেতরে থাকা বিশাল 4টি দিঘির জন্য এই বালিয়াটি জমিদার বাড়ি বিখ্যাত। তো কিভাবে যাবেন বালিয়াটি জমিদার বাড়িতে? গাবতলী থেকে মানিকগঞ্জগামী যে কোনো বাসে, যেগুলো কিনা সাটুরিয়া হয়ে যায়, সেই বাসগুলোতে গেলে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন বালিয়াটি জমিদার বাড়িতে। এছাড়াও আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে সামনে সাটুরিয়াগামী যে বাসগুলো আছে সেগুলোতে করে চাইলেও আপনি চলে যেতে পারেন বালিয়াটি জমিদার বাড়িতে। অর্থাৎ যেই পরিবহনে করেই যান না কেন, আপনাকে প্রথমেই যেতে হবে সাটুরিয়া 0 পয়েন্টে। সেখান থেকে সিএনজি অথবা অটো হয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন বালিয়াটি প্যালেসে। একদিনে ঘুরে দেখার মতো জায়গার 3 নম্বরেই থাকবে জিন্দা পার্ক। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে এই জিন্দা পার্ক অবস্থিত। জিন্দা পার্কে কিভাবে যাবেন? ঢাকার কুড়িল থেকে সরাসরি বিআরটিসি বাস দিয়ে আপনি চলে যেতে পারেন কাঞ্চন ব্রিজ, অথবা কুড়িল থেকে সিএনজি দিয়েও আপনি ইজিলি যেতে পারবেন কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে অটো নিয়ে সরাসরি চলে যেতে পারবেন জিন্দা পার্ক। জিন্দা পার্কের ভেতরে রয়েছে হাজারো প্রজাতির গাছগাছালি। এছাড়াও মাটির তৈরি কুঁড়েঘর কিংবা ভেতরের বিশাল দিঘি, এইগুলো আপনার মন আকর্ষণ করতে বাধ্য। এছাড়াও ভেতরে খাবারের ব্যবস্থা রয়েছে, হোটেল, এবং আপনি চাইলে ছোট ছোট টং দোকান থেকেও খাওয়া দাওয়া করতে পারবেন। বিশেষত্ব হিসেবে জিন্দা পার্কের ভিতরে রয়েছে একটি সুন্দর লাইব্রেরি, যদিও লাইব্রেরিতে আপনাকে টিকিট মূল্য দিয়েই প্রবেশ করতে হবে। জিন্দা পার্কে জনপ্রতি টিকিট মূল্য 200 টাকা, সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। ঘুরে দেখার এই পর্যায়ে 4 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের 21 নম্বর সেক্টরে অবস্থিত জলসিঁড়ি পার্ক। সম্প্রতি সময়ে পার্কটি তৈরি করা হলেও ইতিমধ্যেই পার্কটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। পার্কের ভিতরে রয়েছে সুদৃশ্য বাগান এবং কায়াকিংয়ের ব্যবস্থা। পার্কে যেতে হলে পূর্বেই তাদের ওয়েবসাইটে 230 টাকা পার পারসন আপনাকে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এখান থেকেই আপনি চাইলে খাবারের অর্ডারও দিয়ে দিতে পারেন। কিভাবে যাবেন জলসিঁড়ি পার্কে? এক্ষেত্রেও জিন্দা পার্কের মতোই আপনারা কুড়িল থেকে সরাসরি বিআরটিসি বাস পেয়ে যাবেন। বিআরটিসি বাসে চড়ে আপনাকে নামতে হবে জলসিঁড়ি স্টপেজে, অর্থাৎ গাউসিয়াগামী
কুড়িল থেকে যে বাসগুলো ছাড়ে সেই বাসগুলো আপনাকে নামিয়ে দিবে জলসিঁড়ি স্টপেজ। জলসিঁড়ি স্টপেজ থেকে রাস্তার অপোজিট সাইডে এসে আপনাকে অটো নিতে হবে। এই অটোই আপনাকে সরাসরি নিয়ে আসবে জলসিঁড়ি পার্কে, অথবা ব্যক্তিগত পরিবহন থাকলে আপনি সরাসরি চলে যেতে পারবেন জলসিঁড়ি পার্কে। মূলত এটি সেনাবাহিনীদের আবাসন প্রকল্পের একটি অংশ, যার কারণে এটিতে প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্য উভয়ের সংমিশ্রণ করা হয়েছে খুবই দৃষ্টিনন্দনভাবে। আজকের এই আয়োজনে 5 নম্বরে আমরা যে জায়গাটি ঘুরে দেখার জন্য রেখেছি সেটি হচ্ছে ঢাকার অদূরে অবস্থিত মাওয়া ঘাট। পদ্মার পাড়ে দাঁড়িয়ে একবেলা ইলিশ ভাজা কিংবা বেগুন ভাজা খেতে আমরা কে না পছন্দ করব। তবে আমি আজকে গতানুগতিক মাওয়া ভ্রমণ নিয়ে বলবো না, যেহেতু এই জায়গাগুলোর মধ্যে অধিকাংশ জায়গায় আমি গিয়েছি এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে চাচ্ছি, তাই মাওয়া নিয়ে আজকে একটু ভিন্ন দৃষ্টিকল্প থেকে আমি বলার চেষ্টা করব। তবে মাওয়া আপনি যখন যাবেন, মাওয়ার পাশে দেখবেন মানুষরা বসবাস করে, অর্থাৎ কীরকম, এরা হচ্ছে জেলে সমাজ। অর্থাৎ মাওয়া ঘাট থেকে হাতের বাম দিক ধরে এগিয়ে গেলে আপনি দেখবেন অনেকগুলো মানুষের বাড়ি এবং অনেকগুলো চর রয়েছে। সেই চরগুলো কিন্তু ঘুরে দেখতে অসাধারণ। এছাড়াও মাওয়াতে গেলে বোটে চড়া কিংবা ফেরিতে চড়া অথবা পদ্মা ব্রিজ দেখা, এগুলো তো আমরা সাধারণত করেই থাকি। ঢাকার গুলিস্তান কিংবা যাত্রাবাড়ি থেকে সরাসরি মাওয়াগামী বাস পাওয়া যায়। এরপরেই কথা বলবো আমার খুবই প্রিয় একটি জায়গা নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণ নিয়ে। নারায়ণগঞ্জের সোনারগাঁ ভ্রমণের বিশেষত্ব হচ্ছে এখানে একই দিনে 3টি জায়গাতে ঘোরা যায়: লোকশিল্প জাদুঘর, পানামনগর, এমনকি তাজমহল। তাজমহল বলতে বাংলার তাজমহল। বাংলার তাজমহলের পাশাপাশি এখানে রয়েছে কৃত্রিম তৈরি পিরামিডও। ঢাকার যাত্রাবাড়ি কিংবা শনিয়াকড়া রায়েরবাগ এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে হয়ে সোনারগাঁওগামী যে কোনো বাসে চড়লেই আপনি চলে যেতে পারবেন সোনারগাঁ পানামনগর। তবে এক্ষেত্রে আপনাকে হাইওয়ের একটি রোডে নামিয়ে দেওয়া হবে। হাইওয়ে থেকে আবার আপনাকে একটি অটো নিয়ে যেতে হবে প্রথমে লোকশিল্প জাদুঘর। লোকশিল্প জাদুঘর ঘুরে আপনি চলে যাবেন পানাম সিটিতে। তবে হ্যাঁ, লোকশিল্প জাদুঘরেও আপনাকে একদম প্রথমেই এসব জায়গার টিকিট কাটতে হবে 50 টাকা। আবার পানামনগরে গিয়েও টিকিট কাটতে হবে। এছাড়াও আপনি যখন তাজমহলে যাবেন, অর্থাৎ বাংলার তাজমহলে যাবেন, সেখানেও আপনাকে টিকিট কাটতে হতে পারে 250 থেকে 300 টাকার। ওই 250 থেকে 300 টাকার টিকিটেই আপনি আবার ঘুরে দেখতে পারবেন বাংলাদেশেই পিরামিড। খাদিয়ার রসমালাই দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন এরপরে আমরা কোন জায়গা নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, একদিনে ঢাকার আশেপাশে ঘুরে আসার মতো জায়গা কুমিল্লার মতো খুব কমই হয়, কারণ ঢাকা থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় চলে যাওয়া যায় কুমিল্লা। কুমিল্লা একই সাথে ঐতিহাসিকভাবে এবং স্থাপত্যকলা দুইভাবেই গুরুত্বপূর্ণ। কুমিল্লা ঘুরে দেখতে হলে হাইওয়ে ধরে আপনাকে প্রথমেই এসে নামতে হবে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড। এখান থেকেই আপনি একটি অটো নিয়ে নেবেন, অথবা যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে পার্সোনাল পরিবহন ইউজ করবেন। তো এই পথেই আপনি প্রথমে দেখতে পাবেন কুমিল্লা ক্যাডেট কলেজ, তারপরেই আপনি দেখতে পারবেন কোটবাড়ি বিহার, এর পাশে রয়েছে শালবন বিহার, বৌদ্ধ বিহার। একটু সামনের দিকেই আবার রয়েছে ময়নামতি জাদুঘর, তারও সামনে আপনি দেখতে পাবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এর থেকে আরও কিছু দূর এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন ফ্যান্টাসি কিংডম। অর্থাৎ এই একটি রাস্তা ধরেই আপনি একদিনের অর্ধেকটা সময় ঘুরতে পারবেন। বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেখার জিনিস এইখানেই রয়েছে। তারপরে বের হয়ে আপনি চলে আসতে পারেন কুমিল্লা বার্ড দেখার জন্য। কুমিল্লা বার্ডও কিন্তু খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এরপরেই পাশে রয়েছে কুমিল্লা ওয়াস সিমেট্রি। কুমিল্লা ওয়াস সিমেট্রিও আপনি চাইলে একই দিনেই ঘুরে আসতে পারেন, যার কারণে একদিন সকালবেলা বের হলে সাধারণত সন্ধ্যার মধ্যে কুমিল্লায় অনেক জনপ্রিয় জায়গা আপনি কিন্তু চাইলেই দেখে আসতে পারেন। হাতের কাছেই এরপরে রয়েছে সাভার স্মৃতিসৌধ, যেটা কিনা ঢাকার সাভারে অবস্থিত।
একদিনে খুব সহজেই চাইলে স্মৃতিসৌধ ঘুরে আসা যায়। তবে স্মৃতিসৌধ কিন্তু শুধু একটি জায়গা নয় যেটি আমি দেখলাম আর চলে এলাম, বরং স্মৃতিসৌধের পাশেই রয়েছে দিঘি এবং বিস্তীর্ণ মাঠ, যেখানে কিনা অনেক গাছগাছালি রয়েছে। আপনি চাইলে একই সাথে সেই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাভারের স্মৃতিসৌধের পাশেই অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে শীতের দিনে দেখা যায় অতিথি পাখি কিংবা বন জঙ্গল এবং গাছগাছালির জন্য যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবসময় ঢাকাবাসীর কাছে জনপ্রিয় একটি জায়গা। নান্দনিক সৌন্দর্যের ৩ মাথার শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দিয়েছে অপরূপ শোভা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক মাথা থেকে আরেক মাথা ঘুরতে আপনার সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা সময়, যার কারণে আপনি দেখতে পাবেন অনেক অনেক সুন্দর জায়গা এবং কাটাতে পারবেন কিছু নির্জন একাকী সময়। বিস্তীর্ণ খেলার মাঠ, মুক্ত মঞ্চ, সংসপ্ত স্থাপত্য কিংবা বিশাল দিঘিগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে করেছে অতুলনীয়। তাদের বটতলায় রয়েছে খুব ভালো খাবারের ব্যবস্থাও। আর সবার শেষে 10 নম্বরে রয়েছে উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়ি কিসের জন্য বিখ্যাত তা তো আমরা ঢাকাবাসীরা মোটামুটি সবাই জানি। উত্তরা দিয়াবাড়ি একই সাথে কাশফুল দেখার জন্য যেমনি বিখ্যাত, তেমনি বিখ্যাত কায়াকিংয়ের জন্য। আবার এখন তৈরি হয়েছে উত্তরা দিয়াবাড়িতেই মেট্রো রেলের প্রথম স্টেশন। যাতায়াত ব্যবস্থা কিংবা খাবার ব্যবস্থা সব কিছু মিলিয়েই উত্তরা দিয়াবাড়ি ঢাকাবাসীর জন্য ঘুরে দেখার একটি বেস্ট জায়গা। কারণ এখানে আপনি একই সাথে হাউস বিল্ডিং হয়ে যেভাবে চলে আসতে পারবেন সেভাবে চলে আসতে পারবেন মেট্রো রেল হয়েও। রবীন্দ্রনাথের ভাষায় শেষ হইয়াও হইল না শেষ অবস্থার মতোই 11 নম্বর স্পট হিসেবে আমাদের থাকছে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক। সাফারি পার্কে বিভিন্ন বন্য পশু পাখি যেমন বাঘ, সিংহ, হাতি, জিরাফ ইত্যাদি প্রাণীগুলো ছাড়া থাকে বন্য পরিবেশে। সেখানে মানুষ সাধারণত গাড়ির মাধ্যমে সেই বন্য পশু পাখিগুলো দেখতে যায়। কিভাবে যাবেন গাজীপুর সাফারি পার্কে? গাজীপুর সাফারি পার্ক যাওয়া খুবই সহজ। ঢাকা থেকে প্রথমে আপনাকে যেতে হবে গাজীপুর, সেটি যে কোনো একটি লোকাল বাস ধরে, অথবা আপনি আপনার নিজস্ব পরিবহনে চলে যেতে পারেন ঢাকার গাজীপুর। গাজীপুর থেকে ময়মনসিংহগামী যে কোনো একটি গাড়িতে উঠেই আপনাকে চলে যেতে হবে বাঘের বাজার। বাঘের বাজার থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন অটো অথবা সিএনজি। এই অটো অথবা সিএনজি ধরে আপনি সরাসরি চলে যেতে পারবেন গাজীপুর সাফারি পার্কে। তো কেমন লাগলো আজকে আমাদের আয়োজনটি? হ্যাঁ, আমার একটি সীমাবদ্ধতা এখানে থেকে গেছে। সময় স্বল্পতার কারণে আমি 10টি জায়গা নিয়ে হয়তো বিস্তারিত খুঁটিনাটি বলতে পারিনি। এক্ষেত্রে আমার আপনাদের প্রতি একটাই সাজেশন থাকবে, আপনারা যে জায়গাতেই যাবেন আগে অবশ্যই গুগল করে সে জায়গার লোকেশনটি এবং সে জায়গাতে যাওয়ার ব্যবস্থা এবং সে জায়গাতে টিকিট লাগে কিনা, টিকিট লাগলে প্রবেশ মূল্য এবং খাবারের ব্যবস্থা কি, সব কিছু আরও বিস্তারিত জেনে যাবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকল শ্রোতাকে এবং দর্শকদেরকে। টাটা।